প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব আমাদের পঞ্চম অধ্যায় থেকে রাজশাহী বোর্ড 2025-এর যে বিগত বছরের বোর্ড প্রশ্নটি আছে সেই বোর্ড প্রশ্নটি নিয়ে। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বলা হয়েছে জনাব বিপ্লব একজন ব্যবসায়ী 2023 সালের জানুয়ারি মাসে তার ব্যবসায় সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ। এরপর আমাদের এখানে সকল লেনদেনগুলো অর্থাৎ পুরো বছরের যে এন্ট্রিগুলো সেই পুরো জানুয়ারি মাসের এন্ট্রিগুলো এখানে দেওয়া আছে। জানুয়ারি 1 তারিখে বলছে জনাব বিপ্লব 1,20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। যখন আমাদের ব্যবসাটা শুরু করা হয় দুইটা হিসাব এখানে প্রভাব ফেলে, একটা হলো নগদান হিসাব এবং আরেকটা হলো মূলধন হিসাব। তাহলে যখন আমরা ব্যবসাটা শুরু করছি একটা তৈরি হবে নগদান হিসাব এবং আরেকটা তৈরি হবে মূলধন হিসাব। তারপর 5 তারিখে দেখতে পাচ্ছি বাকিতে পণ্য ক্রয়। যখন বাকিতে পণ্য ক্রয় করা হয় সে সময়ও দুইটা হিসাব এখানে প্রভাব ফেলে, একটা হলো ক্রয় হিসাব কারণ এখানে ক্রয় করা হচ্ছে এবং আরেকটা হলো প্রদেয় হিসাব কারণ এখানে বাকিতে পণ্য ক্রয় করা হচ্ছে, কোনো নগদ টাকার লেনদেন হয়নি, তাই এখানে দ্বিতীয় যে হিসাবটা তৈরি হবে সেটা হলো প্রদেয় হিসাব। 10 তারিখে দেখতে পাচ্ছি ব্যাংকে 10,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো। যখন আমরা ব্যাংকে হিসাব খুলি নগদ টাকা দিয়েই কিন্তু ব্যাংকে হিসাবটা খোলা হয়, সো নগদ টাকা চলে যায় ব্যাংকের টাকার মধ্যে, তাই ব্যাংক হিসাবটা বেড়ে যায়। সো একটা হিসাব তৈরি হয় ব্যাংক হিসাব এবং যেহেতু নগদ টাকা দিয়ে আমরা ব্যাংক হিসাবটা তৈরি করি নগদ হিসাবটা কমে যায়, তাই আরেকটা হিসাব তৈরি হয় নগদান হিসাব। এখানে দুইটা হিসাব, একটা হলো ব্যাংক হিসাব এবং আরেকটা হলো নগদান হিসাব। এরপর বলা হচ্ছে ব্যবসা থেকে উত্তোলন। যখন আমরা ব্যবসা প্রতিষ্ঠান থেকে উত্তোলন করি আমরা ধরে নেই এখানে নগদ টাকা উত্তোলন করা হয়েছে। নগদ টাকা উত্তোলন করা হলে আমরা সাধারণত দুইটা হিসাব দেখতে পাই, একটা হলো উত্তোলন হিসাব কারণ মালিক এখানে উত্তোলন করে নিয়ে যাচ্ছে এবং আরেকটা হলো নগদান হিসাব কারণ নগদ টাকাকেই কিন্তু এখানে উত্তোলন করা হয়েছে, নগদ টাকার পরিমাণটা এখানে কমে যায়, তাই উত্তোলন হিসাব এবং নগদান হিসাব। তারপর দেখতে পাচ্ছি কাগজ কলম এবং কার্বন ক্রয়। কাগজ কলম কার্বন এগুলোকে সাধারণত আমরা স্টেশনারি আইটেম বা মণিহারি বিষয় বলতে পারি বা মণিহারি। এখানে মণিহারি ক্রয় করা হয়েছে আমরা যদি ধরে নেই তাহলে এখানে দুইটা হিসাব হবে, একটা হলো মণিহারি হিসাব এবং যেহেতু আমরা নগদ টাকা দিয়েই মণিহারিটা ক্রয় করেছি তাই নগদান হিসাব, তাহলে মণিহারি হিসাব এবং নগদান হিসাব। তারপর দেখতে পাচ্ছি দোকান ভাড়া প্রদান। দোকান ভাড়া প্রদান করলেও দুইটা হিসাব, একটা হলো ভাড়া হিসাব কারণ আমরা এখানে নগদ টাকা দিয়ে আমাদের ভাড়াটা পরিশোধ করে দিচ্ছি তাই ভাড়া হিসাব একটা, এবং আরেকটা হলো নগদান হিসাব কারণ নগদ টাকা দিয়ে আমরা ভাড়াটা পরিশোধ করি, এই জন্য নগদান হিসাব। এরপর দেখতে পাচ্ছি বাকিতে পণ্য বিক্রয়। আমরা প্রথমে দেখেছিলাম বাকিতে পণ্য ক্রয়, এখন দেখতে পাচ্ছি বাকিতে পণ্য বিক্রয়। যখন আমরা বাকিতে পণ্য বিক্রি করি তখন দুইটা হিসাব তৈরি হয়, একটা হলো প্রাপ্য হিসাব কারণ এখানে আমরা টাকাটা এখনো পাইনি, আমরা ভবিষ্যতে টাকাটা পেতে পারি, তাই প্রাপ্য হিসাব নামে একটা হিসাব তৈরি হয়, এবং আরেকটা হলো বিক্রয় হিসাব কারণ অলরেডি আমাদের বিক্রয় করা হয়ে গেছে তাই বিক্রয় হিসাব। এরপর দেখতে পাচ্ছি দেনাদারের কাছ থেকে প্রাপ্তি, অর্থাৎ এই যে বাকিতে বিক্রয় করার ফলে আমাদের যে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব তৈরি হয়েছিল এখন সেই দেনাদারের কাছ থেকে আমরা টাকা পাচ্ছি। তো দেনাদারের কাছ থেকে যেহেতু আমরা টাকা পেয়েছি তাই এটাকে আমরা বলতে পারি দুইটা হিসাব, একটা হলো নগদান হিসাব কারণ এখানে আমাদের নগদ টাকার পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে এবং প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব নামে যে হিসাবটা ছিল সেই হিসাবটা কমে যাচ্ছে, তাই দেনাদার হিসাব অথবা প্রাপ্য হিসাব যেটাই দেখো না কেন সেটা হয়ে যাবে ক্রেডিট। তাহলে দেখো দুইটা হিসাব, একটা হলো নগদান হিসাব এবং আরেকটা হলো দেনাদার হিসাব। এবার আমরা চলে আসি আমাদের সৃজনশীল প্রশ্নে। আমাদের ক নাম্বার সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে জনাব বিপ্লবের ব্যবসায়ের প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করো। আমরা কিন্তু দুইটা হিসাবের মধ্যে প্রাপ্য হিসাব দেখেছিলাম, একটা হলো বাকিতে বিক্রয় করা হলো এবং আরেকটা হলো দেনাদারের কাছ থেকে প্রাপ্তি 5,000 টাকা। তাহলে এই দুইটা হিসাবের বিশ্লেষণটাই কিন্তু আমাদের ক নাম্বারে হবে। তাহলে দেখো আমরা কিভাবে সলভ করব। আমাদের এখানে
মোট প্রাপ্য হিসাবের পরিমাণ বের করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা যখন বাকিতে পণ্য বিক্রি করেছি আমাদের প্রাপ্য হিসাব তৈরি হয়েছে 25,000 টাকা। তাই আমরা প্রথমে জানুয়ারি 30 তারিখ লিখলাম বাকিতে পণ্য বিক্রয় 25,000 টাকা। কিন্তু 31 তারিখে বলা হয়েছে দেনাদারের কাছ থেকে প্রাপ্তি। যখন আমরা দেনাদারের কাছ থেকে টাকা পেয়ে যাই সেই দেনাদারের পরিমাণটা কিন্তু আর থাকে না, তাই দেনাদার থেকে আমরা বিয়োগ করে দিলাম 5,000 টাকা। তাহলে 25,000 থেকে 5,000 মাইনাস করলে 20,000 টাকা থাকছে। এই 20,000 টাকা হলো আমাদের মোট প্রাপ্য হিসাব। এবার চলে যাই খ নাম্বার প্রশ্নের মধ্যে। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে জানুয়ারির 25 থেকে 31 তারিখের লেনদেনগুলোর হিসাবের শ্রেণী উল্লেখ করে কারণ ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটু দেখি 25 থেকে 31 তারিখ পর্যন্ত কি কি আছে। 25 থেকে 31 তারিখ পর্যন্ত আমরা এই কয়েকটা হিসাব দেখতে পাচ্ছি। এই 4টা হিসাবের জন্য আমাদের হিসাবের শ্রেণী উল্লেখ করতে বলা হয়েছে এবং পাশাপাশি এটার জন্য কারণও ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে এবার আসো আমরা কিভাবে এটা সলভ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা টাকার ঘর, 4টা কলাম এখানে আমরা দেখতে পাচ্ছি ছকের মধ্যে। প্রথম কলামটা হচ্ছে তারিখের, তারপর হিসাবের শিরোনাম অর্থাৎ কি কি হিসাব আমাদের এখানে প্রভাব ফেলে সেই হিসাবগুলো, হিসাবের শ্রেণীবিভাগ এবং হিসাবের শ্রেণীবিভাগ হওয়ার পিছনের কারণ। এই 4টা কলাম দিয়ে আমরা এই পুরো অঙ্কটা সলভ করব। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখি জানুয়ারি 25 তারিখে আমরা দেখতে পাচ্ছি কাগজ, কলম এবং কার্বন ক্রয়। এখানে আমি বলেছিলাম 2টা হিসাব হবে, একটা হলো মণিহারি হিসাব এবং আরেকটা হলো নগদান হিসাব। মণিহারি হিসাব এক ধরনের ব্যয়, তাহলে এখানে শ্রেণী বিভাগের মধ্যে আমরা লিখব ব্যয়, এবং নগদান হিসাব অবশ্যই সম্পদ, তাই নগদান হিসাবের ঘরে আমরা লিখব সম্পদ। তাহলে দেখো এবার আমরা একটু কারণটা দেখি। মণিহারি ব্যবসা পরিচালনার নিয়মিত খরচ, এটি একটি ব্যয় হিসাব। এবং নগদের ঘরেরটা যদি আমরা বলি নগদান হিসাবের জের হাতে নগদ টাকা নির্দেশ করে, তাই এটি একটি সম্পদ হিসাব। তারপর আমরা চলে যাই আমাদের জানুয়ারির 28 তারিখ, পরবর্তী তারিখ দোকান ভাড়া প্রদান। দোকান ভাড়া প্রদানে 2টা হিসাবের কথা বলেছিলাম, একটা হলো ভাড়া হিসাব এবং আরেকটা হলো নগদান হিসাব। মণিহারি হিসাবের মতো ভাড়াও একটা ব্যয়, তাই ভাড়া হিসাবের ক্ষেত্রে আমরা লিখব শ্রেণী বিভাগ হিসেবে ব্যয়, আবার নগদান হিসাবের ক্ষেত্রে লিখব সম্পদ। নগদান হিসাব সবসময় সম্পদ, এটা যেখানেই থাকুক না কেন সবসময় এখানে সম্পদ নামক শ্রেণী বিভাগই হবে। তাহলে এবার দেখো ব্যাখ্যাটা আমরা কি দেখতে পাই। ভাড়া ব্যবসায় পরিচালনার নিয়মিত খরচ। ভাড়াটা প্রত্যেক মাসে মাসে আমাদের প্রদান করতে হয়, এটা একটা নিয়মিত খরচ, তাই এটা এক ধরনের ব্যয়। এবং নগদান হিসাবের জের হাতে নগদ টাকা নির্দেশ করে, তাই এটি একটি সম্পদ। তারপর আমরা চলে যাই জানুয়ারি 30 তারিখ। জানুয়ারি 30 তারিখে বলছে বাকিতে পণ্য বিক্রয়। আমরা যখন বাকিতে পণ্য বিক্রয় করি এখানে 2টা হিসাব প্রভাব ফেলে, একটা হলো প্রাপ্য হিসাব আর একটা হলো বিক্রয় হিসাব। তাহলে প্রাপ্য হিসাব এটা আমাদের জন্য একটা সম্পদ, কারণ প্রাপ্য হিসাব থেকে ভবিষ্যতে আমরা টাকা পাবো, তাই প্রাপ্য হিসাব একটা সম্পদ। এবং বিক্রয় হিসাব এটা একটা আয়, কারণ বিক্রয় হিসাবের মাধ্যমে বা বিক্রয়ের মাধ্যমে আমরা নগদ টাকা পাই বা আমাদের প্রতিষ্ঠানের অর্থপ্রাপ্তি ঘটে, তাই বিক্রয় হিসাবকে আমরা বলতে পারি আয়। তাহলে এবার দেখো প্রাপ্য হিসাব, এটাকে আমরা লিখছি সম্পদ। প্রাপ্য হিসাবের জের হাতে পাওনা টাকা নির্দেশ করে, অর্থাৎ কত টাকা আমাদের ভবিষ্যতে পেতে পারি, পাওনা আছে সেই পরিমাণটা নির্দেশ করে, তাই এটা একটা সম্পদ। এবং পণ্য বিক্রয় করলে আমাদের প্রতিষ্ঠানের আয় হয়, তাই এটাকে আয় হিসাব বলতে পারি। তারপর এটা খুবই সহজ। তারপর বলা হয়েছে দেনাদারের কাছ থেকে প্রাপ্তি। আমরা যখন দেনাদারের কাছ থেকে টাকা পাই তখন 2টা হিসাব তৈরি হয়, একটা নগদান হিসাব, এটা একটা সম্পদ, এবং প্রাপ্য হিসাবটা কমে যায়। সো প্রাপ্য হিসাব একটু আগে আমরা দেখলাম সম্পদ। তাহলে এটা শ্রেণীবিভাগ যদি আমরা বলতে চাই, প্রথমে নগদান হিসাব এটা একটা সম্পদ, এটার ব্যাখ্যাটা কিন্তু অলরেডি আমরা একটা জায়গায় দেখেছি। আবার পরেরটা প্রাপ্য হিসাব, এটাও সম্পদ এবং এটার ব্যাখ্যাও কিন্তু আমরা একটু আগে দেখেছি। তাহলে এটা ছিল আমাদের খ নাম্বার প্রশ্ন। এবার আসো গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে 1 থেকে 20 তারিখ, অর্থাৎ এই 4টা হিসাবের জন্য
এই চারটা হিসাবের জন্য আমাদের বিবরণী ছকে হিসাব সমীকরণের প্রভাব দেখাতে বলা হয়েছে। তার মানে এখানে আমাদের টেবুলার ছকটা আঁকতে হবে। টেবুলার ছকের মাধ্যমে আমরা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাবো। তো এই চারটা লেনদেন অনুযায়ী আমরা যদি বিবরণী ছক করতে চাই তাহলে আমাদের বিবরণী ছকটা হবে ঠিক এরকম। আমরা একটু বিবরণী ছকটা দেখি। প্রথমে আমাদের আছে তারিখ, তারিখ থেকেই শুরু হয় সব সময়। প্রথমে আমরা নিয়ে আসবো তারিখ, তারপর নিয়ে আসবো উদ্বৃত্ত, তারপর এখানে দুই ধরনের সম্পদ আছে। এখানে আমরা সম্পদের পরিমাণ দেখতে পাচ্ছি দুইটা, একটা নগদ এবং আরেকটা হচ্ছে ব্যাংক। এবং দায়ের মধ্যে শুধুমাত্র পাওনাদারি আছে এবং মালিকানা সত্ত্ব। তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমে শুরু করব 1 তারিখ থেকে। 1 তারিখে বলা হয়েছে জনাব বিপ্লব 1,20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। 1,20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে। তাহলে জানুয়ারির 1 তারিখ ব্যবসা শুরু করলে নগদান হিসাবের মধ্যে আমাদের টাকার অ্যামাউন্টটা চলে আসে, আবার মালিকানা সত্ত্বের মধ্যে টাকার অ্যামাউন্টটা চলে আসে। যেহেতু মালিকানা সত্ত্বের মধ্যে আসছে আমরা এখানে লিখতে পারি বিনিয়োগ বা ব্যবসায় বিনিয়োগ, অথবা লিখতে পারি মূলধন আনয়ন, যে কোনো একটা। যখন মালিকানা সত্ত্বের ওপর কোনো একটা এন্ট্রি আসবে ঠিক সেটারই মন্তব্য আমরা শুধুমাত্র দিব, প্রত্যেকটার মন্তব্য দেওয়ার দরকার নেই। এরপর আমরা তাহলে চলে যাই পরবর্তী ধাপে। তাহলে পরবর্তী তারিখে যাওয়ার জন্য আমরা প্রথমে আগে উদ্বৃত্তটা নিয়ে আসব। উদ্বৃত্তটা আমাদের আছে 1,20,000, আর কোথাও কোনো উদ্বৃত্ত নেই। আবার এখানে আছে 1,20,000 টাকা। তাহলে এই প্রত্যেকটা আমরা গ্যাপ রেখে দিব। এবার আমরা দেখি পরের তারিখ। পরের তারিখে বলা হচ্ছে জানুয়ারির 5 তারিখ বাকিতে পণ্য ক্রয়। আমরা যখন বাকিতে পণ্য ক্রয় করি দুইটা জায়গায় প্রভাব পড়ে। একটা হলো, আমরা এটা করছি জানুয়ারির 5 তারিখ, একটা হলো দায়ের মধ্যে অর্থাৎ পাওনাদার বা প্রদেয় হিসাবের পরিমাণটা বেড়ে যায়। তাই এখানে আমরা লিখব আমাদের পরিমাণ ছিল 15,000 টাকা। তাহলে এখানে আমরা লিখব 15,000 টাকা, কারণ আমাদের পাওনাদারের পরিমাণটা বেড়ে গেছে। তবে আমরা যেহেতু পণ্য ক্রয় করেছি তাই আমাদের মালিকানা সত্ত্ব কিন্তু এখান থেকে কমে যাবে। তাই মালিকানা সত্ত্বের ঘরে আমরা 15,000 মাইনাস করে দিব এবং ব্যাখ্যার ঘরে লিখব পণ্য ক্রয়। আমরা পণ্য ক্রয় করেছি তাই এখানে মালিকানা সত্ত্বে মাইনাস হয়েছে। এবার আমরা তাহলে উদ্বৃত্তের পরিমাণটা নির্ণয় করি। প্রথম ঘরটা সেমই আছে, এখানে কোনো প্রভাব পড়েনি। এখানে আমাদের প্রভাব পড়েছে এবং এখানে আমাদের উদ্বৃত্ত আছে 15,000 টাকা। তারপর এখানে যদি আমরা মাইনাস করি তাহলে দেখতে পাচ্ছি 1,05,000 টাকা আমাদের উদ্বৃত্তের পরিমাণ আছে। এবার আমরা করব জানুয়ারি 10 তারিখ। জানুয়ারি 10 তারিখে বলছে ব্যাংকে 10,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো। ব্যাংকে 10,000 টাকা জমা দেওয়া হয়েছে। আমরা করছি জানুয়ারির 10 তারিখের হিসাব। তাহলে ব্যাংকে 10,000 টাকা জমা দেওয়া হয়েছে, তো ব্যাংকের ঘরে 10,000 টাকা বেড়ে যাবে এবং নগদ টাকা দিয়েই যেহেতু আমরা ব্যাংকে জমা দিয়েছি তাই নগদের ঘর থেকে কমে যাবে। আর কোথাও কিন্তু প্রভাব পড়ছে না, যেহেতু মালিকানা সত্ত্বে কোনো প্রভাব পড়ছে না তাই আর আমরা মন্তব্যটা লিখলাম না। তাহলে এবার দেখি উদ্বৃত্তটা কতটুকু থাকে। আমাদের এখানে প্রথমে উদ্বৃত্ত থাকছে 1,10,000 টাকা, এখানেও থাকছে 10,000 টাকা, এখানে 15,000 টাকা এবং সবার শেষে এখানে দেখতে পাচ্ছি 1,05,000 টাকা। এরপর 20 তারিখ। 20 তারিখে বলা হয়েছে ব্যবসায় থেকে উত্তোলন, অর্থাৎ ব্যবসা থেকে নগদ টাকা উত্তোলন করা হয়েছে। তাহলে জানুয়ারির 20 তারিখের আমরা লেনদেন করছি। 20 তারিখে 10,000 টাকা ব্যবসা থেকে 5,000 টাকা উত্তোলন করা হয়েছে। ব্যবসা থেকে উত্তোলন করা হয়েছে 5,000 টাকা। যেহেতু 5,000 টাকা উত্তোলন করা হয়েছে অবশ্যই আমাদের এখান থেকে মাইনাস যাবে, কারণ হচ্ছে নগদ টাকা আমরা উত্তোলন করে নিয়েছি। আবার উত্তোলন সবসময় মালিকানা সত্ত্ব থেকে মাইনাস হয়, তাই মালিকানা সত্ত্ব থেকে আমরা মাইনাস করে দিলাম এবং ব্যাখ্যা হিসেবে আমরা লিখব উত্তোলন করা হলো। তাহলে আমরা এবার দেখি উদ্বৃত্তটা ঠিক কতটুকু থাকে। আমরা প্রথমে এখানে উদ্বৃত্ত দেখতে পাচ্ছি 1,05,000 টাকা, এখানে দেখতে পাচ্ছি 10,000 টাকা, এখানে 15,000 টাকা
এখানে 1 লক্ষ টাকা। এবার আমরা যোগ করে মোট পরিমাণটা বের করব। তাহলে দেখো মোট পরিমাণ যদি বের করি, এখানে সমান চিহ্নের এই পাশটাতে আমরা এখানে পেয়ে যাচ্ছি আমাদের মোট পরিমাণ পেয়ে যাচ্ছি 1,15,000 টাকা। আবার যদি আমরা সমান চিহ্নের এই সাইডটা দেখি, এই সাইডেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 1,15,000 টাকা। এখানে আমরা টোটাল পরিমাণ পেয়ে যাচ্ছি 1,15,000 টাকা, এবং দুই সাইড যেহেতু সমান সমান দেখতে পাচ্ছি, অবশ্যই আমাদের পুরো অঙ্কটা ঠিক আছে এবং পুরো অঙ্কটা মিলে গেছে। তাহলে এই ছিল আমাদের হিসাব সমীকরণের ওপর প্রভাব। আমরা একদম সবার শেষে দেখলাম যে সমীকরণটা মিলে গেছে এবং সমান চিহ্নের দুইটা সাইড সমান চলে এসেছে। তাহলে প্রথমে আমরা দেখলাম প্রাপ্য হিসাব কিভাবে নির্ণয় করা যায়, তারপর দেখলাম হিসাবের শ্রেণী, এবং সবার শেষে আমরা দেখলাম হিসাব সমীকরণের মাধ্যমে প্রভাব। আশা করছি পুরো সৃজনশীলটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।